হুবহুব দেখতে তার সাদা শাড়িটার মতোই। যে শাড়িটা তার কাছে এসেছে তার সাথে ছোট্ট চিরকুটটা খুব সুন্দর হাতের লেখাতে লেখা, নিন ক্ষতিপূরণ। তবে আপনি আমার যে ক্ষতিটা করছেন মিসেস দীতিকা তাসনিম, তা আমি খুব রহস্যই আপনার থেকে উসুল করব। সাক্ষ্য এসান খুব সহজে ছাড় দেয় না। দিতি ব্রু কুচকালো প্রায় সঙ্গে সঙ্গে। কি ক্ষতি করছে? স্বাক্ষর কোনো ক্ষতি করছে বলে তো তার মনে পড়ছে না, অথচ এই লোক লিখেছে সে ক্ষতি করছে। কি ক্ষতি? দিতি কপাল কুঁচকে তাকিয়ে থাকতেই ঠিক এর পরপরই আরেকটা লেখা চোখে পড়ল উল্টো পিঠে। আবারও লেখা, শাড়িটা পরে সবাইকে মুগ্ধ করার কথা ভেবে থাকলে আপনার থেকে আমার ক্ষতিপূরণটা নিতে আমি দেরি করব না মিসেস সাক্ষ্য এসান। বি কেয়ারফুল। যাকে মুগ্ধ করা তাকেই করবেন কেবল, অন্য কাউকে মুগ্ধ করার কথা ভুলও চিন্তা করবেন না, ওকে? এই লেখাটা পড়ে দিতি সর্বপ্রথম মুখ ব্যাঙ্গালো। যাকে মুগ্ধ করা তাকেই মুগ্ধ করুন, কি সুন্দর কথা। দিতি তো ওই নাকুচো লোককে মুগ্ধ করতে শাড়ি পরছিল, লাভ কি হলো? তাকিয়েছিল ওই লোক, তাকায়নি তো। দিতি শাড়ি চিরকুট দুটোই একপাশে জমিয়ে রাখলো। বেশ কিছুটা সময় পায়চারি করে অবশেষে সিদ্ধান্ত নিল শাড়ি সে রাখবে না, ফেরত দিয়ে আসবে। যে লোক তাকে স্ত্রী হিসেবে দুটো ভালো কথা বলল তার সাথে আবার কিসের ক্ষতিপূরণ নিবে? এতই যদি দেওয়ার হতে নিজে এসে দিতে পারতো না? এভাবে পাঠাতে হলো কেন? এটুকু ভেবে দিতি সর্বপ্রথম কল দিল কথাকে। শান্তশিষ্ট গলাতেই বলল, কথা, তোর ভাইয়া বাসায় আছে এখন? উত্তর এলো, এখন তো নেই। কেন দিতি? কোনো দরকার? না না, তোদের বাসায় আসবো তাই। উনি থাকলে যেতাম না আর কি। কথা হেসে উঠল দিতি আর কথা দুজনেই কলেজে জীবন অবধি একই সঙ্গে পড়েছে। দুজনেরই বন্ধুত্ব ছিল বেশ গলায় গলায়, ভাবের মতো এখনো আছে। তবে দিতি তখনও কল করে জেনে নিত সাক্ষ্য আসে কিনা, আর আসে জানলেই কোনো না কোনো কিছুর অজুহাতে বাসায় আসতো। লুকিয়ে চুরিয়ে কথা রুম থেকে সাক্ষ্যকে দেখতো, আর বুক ডিপ ডিপ করা রোগ নিয়ে কথাকে বলতো, আমি তো ফেঁসে গেলাম রে কথা, খুব কঠিন জালে ফেঁসে গেলাম। কথার এইটুকু ভেবে হাসি এলো, উত্তর দিল, আচ্ছা আয়, বড় ভাইয়া নেই এখন। দিতি শুনলো, মনে মনে সবটা ভেবে নিয়ে নিজেও একটা চিরকুট লিখলো। তারপরই মাথায় ওড়না চাপিয়ে বেরো হলো। অতঃপর প্রায় 15 কি 20 মিনিট পর রিকশায় করে সাক্ষ্যদের বাসায় পৌঁছালো। সাজিয়া বেগম দিতিকে দেখে বেশ খুশি হলেন যেন। কতবার এটা ওটা খেতে বললেন, অথচ দিতি কেবল সুযোগ খুঁজছিল। চুপচাপ সাক্ষ্য রুমে গিয়ে শাড়ির প্যাকেট রেখে চলে আসবে এইটুকু, তারপর বাসায় চলে যাবে। কাহিনী সিম্পল, অথচ দিতির ভাবনা অনুযায়ী কাহিনী এটুকুতেই শেষ হলো না। যখন সুযোগ পাওয়া মাত্র চুপচাপ সাক্ষ্য রুমে ঢুকে শাড়ির ব্যাগটা রাখবে আর রেখে চলে আসবে, ঠিক তখনই বারান্দার দরজায় হেলান দেওয়া মানুষটাকে চোখে পড়ল। মানুষটা সাক্ষ্য এসান। তিতির চোখে আশ্চর্যকে পুরুষটি ভুরু জোড়া কুঁচকালো। দৃষ্টিটা ঠিক তার দিকে, বোধহয় ভাবার চেষ্টা করছে। দিতি এক মুহূর্তে অপ্রস্তুত হলো। ভেবেছিল তো এই লোক বাসায় নেই, কথাও তো বলেছিল নেই, তাহলে এলো কোথা থেকে? এতটা সময় যে বাহিরে বসে গল্পগুজব করছিল তখনও তো দেখতে পেল না। দিতি মনে মনে আফসোস করে, ছি, চোরের মতো ঢুকছিল সে। সাক্ষ্য কি লক্ষ্য করছে? তা অবশ্য করেছে, তাই তো ওভাবে তাকিয়ে আছে। দিতি মুহূর্তে চট করে সোজা হয়ে দাঁড়ালো, যেন হঠাৎই তার মধ্যে আত্মবিশ্বাসটা এসে জমা হয়েছে। গলায় তেজ দেখিয়ে বলল, ওভাবে তাকিয়ে আছেন কেন? সাক্ষ্য ভ্রু নাচিয়ে বলল, সাক্ষ্য এসানের রুমে মিসেস সাক্ষ্য এসানই চোরের মতো ঢুকছে। বিষয়টা তাকিয়ে দেখার মতো নয়। চোরের মতো ঢুকিনি আমি, আপনি চোরের মতো রুমে পড়েছিলেন। আমি তো ভেবেছি আপনি না। সাক্ষ্য ফের ভ্রু নাচালো, জিজ্ঞেস করলো, ভেবেছিলেন আমি কি? কিছু নয়,
আপনার শাড়ি আপনি রাখুন, আমার লাগবে না। এটুকু বলেই শাড়ির ব্যাগটা এগিয়ে ধরতেই সাক্ষ্য কপাল কুঁচকালো। গম্ভীর কণ্ঠে বলে, আপনার না লাগলে কি আমার লাগবে এটা? তিথি মুখ কুঁচকায় উত্তর দিল, আপনার কি মানুষের অভাব আছে নাকি কেউ একজনকে দিয়ে দিবেন? কাহিনী শেষ। সাক্ষ্য তাকায় রীতি মেয়েটা বাচ্চামো দেখে তার মাঝে মাঝে ইচ্ছে হয় এই মেয়েকে সত্যি সোজা করে ফেলতে। আবার মনে হয় এই মেয়ে যে মানুষ দেখা গেল সোজা হওয়ার বদলে দ্বিগুণ বেঁকে বসেছে। সাক্ষ্য বুড়ো নাচিয়ে প্রশ্ন করলো, ভেবেচিন্তে বলেছেন মিসেস তিতিকা তাসনিম? অবশ্যই। শিওর যে অন্য কাউকে দিয়ে দেই এটাই চান? দিতি সরু চোখে চাইল। বাহ! বলার আগেই দেওয়ার মানুষ হাজির। বাহ! উত্তরে বলল, আপনার যে দেওয়ার মানুষ আছে তা আমার জানা আছে স্যার। দিয়ে দিন। দিতি এমন কত শত জিনিসই দান করে। সাক্ষ্য ঠোঁট এলিয়ে হাসলো এবারে নিঃশব্দে। দিতি চেয়ে দেখলো কি সুন্দর ঠোঁট এলিয়ে হাসিটা। যে হাসিটা দ্বারা স্পষ্টই বোঝা যায় সে দিতির কথাকে পাত্তা দিল না। অন্য সময় হলে নিজেকে নিয়ে এভাবে হাসার জন্য দিতি রাগ হতো, মুখ চোখ লাল করতো, অথচ আজ রাগ হলো না। প্রতিবারের মতে বুক চিনচিন করছে তার, কেমন এক অস্থিরতা বইল হৃদয় জুড়ে। দিতি আর চোখেই চেয়ে চেয়ে দেখলো পুরুষটাকে। কালো রঙের টি শার্ট, ট্রাউজার আর মাথার ঘন কালো চুল আর মুখের গোছা দাড়ি। এটুকুতেই এই পুরুষটাকে এত চমৎকার লাগে কেন? বুক ঢিপ টিপ করে কেন? দিতি এই প্রশ্নের উত্তর পায় শিরে দ্বারা দিয়ে বয়ে যাওয়া শীতল এক অনুভূতিতে বিমোহিত যখন তখনই সাক্ষ্য এগিয়ে তার দিকে ঝুঁকলো। অতএব কানের কাছে বলল, সব জিনিস দান করার ক্ষমতা থাকলো সাক্ষ্য এহসানের দেওয়া জিনিস, এবং সাক্ষ্য এহসানকে দান করার ক্ষমতা যে আপনার নেই তা আমি শিওর। তাই শুধু শুধু ফাঁকা বুলি আওড়াবেন না। দিতি এই মুহূর্তে সিটকে দূরে সরল। তেরা স্বরে জানালো, কেন বলল নেই? আমি সব পারি। সাক্ষ্য ফের হাসলো ঠোঁট এলিয়ে দিতির আড়ালেই। বুড়ো নাচিয়ে বলল, রিয়েলি? হ্যাঁ। আপনার শাড়ি আপনি নিন, আমার লাগবে না। এটুকু বলে শাড়ির ব্যাগটা সাক্ষ্যর বিছানায় রেখেই যখন পা বাড়াতে নিল ঠিক তখনই সাক্ষ্য দিতির হাতটা টেনে ধরল। গম্ভীর গলায় বলল, দাঁড়ান। সব সময় আপনি যা ভাবেন তাই হবে ভেবে থাকলে আপনি ভুল ম্যাডাম। সাক্ষ্য এহসানকে মন দিয়েছেন, প্রাণ দিয়েছেন। সাক্ষ্য এহসানের সঙ্গে সংসার করতে চেয়েছেন, অথচ সাক্ষ্য এহসানকেই এড়িয়ে চলে যাওয়ার সাহস করেন কিভাবে? এটুকু বলেই সাক্ষ্য দিতির হাতটায় হেঁচকা টান দিয়েই দিতিকে নিয়ে এলো একদম সামনে। অতএব ব্যাগটা থেকে সাদা শাড়িটা নিয়ে শাড়িটা মেলল। শাড়ির এক কোণা দিয়ে দিতির একদম কাছে দাঁড়িয়ে ভ্রু নাচিয়ে বলল, আমার হাতে পড়তে চান তাই এত রং বাহানা করছেন। প্রবলেম নেই, শাড়ি পরাতে না পারলেও আপনার জন্য চেষ্টাটুকু করতে পারি। এটুকু বলেই সাক্ষ্য যখন ঝুঁকে শাড়ির কোণা ধরে রাখা অংশটুকু দিতির পেটের দিকে নিতে গেল তখনই দিতি লাফিয়ে পিছালো। দ্রুতই বলল, এসব কি অবৈধতা? সাক্ষ্য নিঃশব্দে হাসে দিতির আড়ালেই উত্তরে বলল, এসব সাক্ষ্য এহসানের অধিকার বোধ ম্যাডাম। কেন পছন্দ হচ্ছে না? দিতি আরো 2 কদম পিছিয়ে গেল। বলল, কয়েকজনকে পরিয়েছেন এভাবে শাড়ি, নিশ্চয়ই অনেককে, তাই না? পরালেও আপনার কি? প্রশ্নটা করে সাক্ষ্য আরেকটু এগালো। আরো 1 কদম ফেলে দিতির আরো সামনে আসতে চাইল তখনই দিতি বলে উঠল, এগাবেন না, একটুও না। দিতির মুখটা দেখার মতো। সাক্ষ্যর হাসি পাচ্ছে অথচ হাসল না সে। বুড়ো বাঁকিয়ে বলল, সাহসী মিসেস সাক্ষ্য এহসান এখন ভয় পাচ্ছে। শাড়ি নিন, এদিকে দিন, নিচ্ছি আমি। এইটুকু বলেই এক প্রকার সাক্ষ্যর হাত থেকে ছিনিয়ে নিল শাড়িটা। এলোমেলো শাড়িটা ওভাবেই ব্যাগে ভরে
পা ঘুরালো। অদ্ভুত, সাক্ষ্য এহসান মানুষটাই অদ্ভুত, জঘন্য। আর একটু হলেই তো শাড়ি পরিয়ে দিত যেন। দিতি যেতে যেতে শুধু বিড়বিড় করলো, এমন কেন? এই লোক এমন কেন? বাপখানা এমন, আমাকে চেনেই না। আবার কখনো কখনো বাপখানা এমন বউয়ের প্রতি কত তার অধিকার। দিতির রাগটা এবার এসে জমলো কথার উপরই। কথাকে তো জিজ্ঞেস করে তারপরই এসেছিল। নির্ঘাত মিথ্যে বলেছে এই মেয়েটা। এইটুকু ভেবে রাগ ফুঁসে কথার কাছে গিয়ে বলল, এই বেয়াদব মহিলা, তোর ভাইয়ে না বাসায় নাই বললি? আসলো কোথা থেকে তাহলে? কথা বেচারা বোকার মতো চেয়ে উত্তর করলো, ছিল না তো। তুই আসার একটু আগে এসেছিল কেন? কিছু বলেছে তোকে? কি বলবে? কথা ছোট্ট শ্বাস ফেলে। দুজনেই কেমন যেন বিয়ে করেছে। কোথায় দুজনের মধ্যে একটা প্রেম প্রেম ভাব থাকবে, অথচ আছে ঘাট তেরামো। অবশ্য সে নিজেও এক তেরা মানুষকে ভালোবাসে, সাম্য এহসান, যে কিনা কথাকে দু চোখে সহ্য করতে পারে না। ওই পুরুষটিকে কথা মন দিয়েছে, আড়ালে আড়ালে ভালোবেসে ফেলেছে বেশ জটিলভাবে। কথা এটুকু ভেবেই ছোট শ্বাস ফেলে। দিতির হাতে শাড়ির প্যাকেটটা দেখে বলে, এই কি, তুই শাড়ির ব্যাগটা নিয়ে ঘুরছিস কেন? জানিস কত খুঁজে ভাইয়া শাড়িটা বের করেছে? কতগুলো দোকান খুঁজলাম, অথচ হুবহুব এই শাড়িটা পাচ্ছিলাম না। অবশেষে পেয়েছিলাম। দিতি এবার চোখ কপালে তুলে বলল, তুইও ছিলিস এসবে? কোন সবে? শুধু শাড়ি তো খুঁজে দিয়েছি ভাইয়ার সাথে গিয়ে। দিতি রাগে ফুঁসলো শুধু, বলল, ভালো করছিস। সাক্ষ্য রুম থেকে বের হলো একদম ভদ্র সভ্য ছেলের মতোই, যেন কিছু হয়নি, কিছু জানে না সে। এক পা দু পা করে সোফায় গিয়ে বসে মাকে উদ্দেশ্য করে বলল, আম্মু, আমার কপিটা দিলে না তো? সাক্ষর মা কফি নিয়ে এলো একটু পরে। ছেলেকে কফি দিতে দিতেই বললেন, দিতি এসেছে তো সাক্ষ্য। সাক্ষ্য যেন দিতির নামের কাউকে চিনেই না এমন এক পা ভান করলো। বুড়ো নাচিয়ে বলল, তো একটু তো কথা বল মেয়েটার সাথে। মেয়েটা তুই বলতে পাগল, অথচ তুই এমন একটা ভাব করছিস যেন চিনিসই না ওকে। সাক্ষর মুখটা গম্ভীর, যেন দিতি এসেছে সে জানেই না, অথচ একটু আগেও মেয়েটাকে একা পেয়ে এক প্রকার হেনস্থা করেছে। এটুকু ভেবেই হাসি পেল সাক্ষর, কিন্তু হাসলো না। ওভাবেই মুখভঙ্গি রেখে বলল, চিনলে কি কথা বলতে হবে? বান্ধবীর মেয়ে তো তোমার বউ, কারার জন্য পাগল তো তুমি হয়েছিলে আম্মু। তুমি তো মাথায় তুলে রেখে আড্ডা দিবে। আমি কেন দিব? সাজিয়া আপ্র ছেলের কথা শুনে হতাশ হলেন যেন। ছেলের মাথায় একটা থাপ্পড় মেরে মুহূর্তেই বললেন, কারণ ও তোর বউ হয় গাদা। সাক্ষ্য জানে না দীপিকা তাসনিম তার বউ, খুব ভালোভাবেই জানে, অথচ উপরে উপরে গম্ভীর ভাব দেখিয়ে বলল, তো? বাহিরে তখন প্রচুর বৃষ্টির ধারা, সাথে ঝড়ো বাতাস, আশেপাশে বইছে শীতল এক বাতাস। দিতিকে অনেকবার আরেকটু থাকার জন্য বললেও দিতি থাকলো না। এই মুহূর্তে চলে যাবে মানে এই মুহূর্তেই চলে যাবে। সাজিয়া আফরোজ অবশেষে হতাশ হয়ে ছেলেকেই বলল, সাক্ষ্য দিয়ে আয় না মেয়েটাকে একটু। এই ঝড় বাতাসে একা একা কি করে যাবে বল? যা বৃষ্টি বাইরে। দিতি তড়িৎ বেগে তাকালো, তীব্র বিরোধিতা করে উত্তর দিল, লাগবে না সাজি আম্মু, আমি একাই যেতে পারবো। এটুকু পথ যেতেও বুঝি আমাকে অন্যের উপর নির্ভরশীল হতে হবে? সাক্ষর মা মিনমিন করে চাইলো, এই যে সাক্ষ্য একটু আগে দিতির প্রতি তীব্র অনীহা নিয়ে কথাগুলো বলছিল, তা যে দিতি শুনেছে তা বুঝতে আর বাকি থাকলো না ওনার। ছোট শ্বাস ফেলে বুঝিয়ে বললেন, আম্মু, বোঝার চেষ্টা করো। বাহিরে যা বৃষ্টি, একা যেতে পারবি না তো? সন্ধ্যা হয়ে গেল প্রায়। সাক্ষ্য দিয়ে আসুক না। না, আমি ওনার সাথে যাব না। সাক্ষ্য শুধু শুনছিল। বুড়ো বাকি একবার চাইল দিতির দিকে। এতটা তেরা কেন মেয়েটা? ছোট শ্বাস ফেলে উঠে দাঁড়াতে দাঁড়াতেই পকেটে হাত গুজে গম্ভীর গলায় বলল, আম্মু, নিচে যাচ্ছি। তোমার বান্ধবীর মেয়েকে 5 মিনিটের মধ্যে নিচে হাজির হতে বলো, নয়তো নিয়ে যেতে পারবো না। এটুকু বলেই ধূপধাপ পা ফেলে দিতির সামনে দিয়ে চলে গেল মানুষটা।
ভাবখানা এমন যেন বাধ্য হয়ে রাজি হচ্ছে দিতিকে নিয়ে যেতে, নয়তো নিতই না। দ্বিতীয় একাই যাবে, ওই মানুষের সামনে দিয়েই একা একা যাবে। কি ভেবেছে এতটা বেহায়া যে লোক নিজের মায়ের সামনেও তাকে নিয়ে এতটা অবহেলা দেখাচ্ছিল, সে লোকের সাথে যাবে না, কোনো মতেই না। সাজিয়া আপ্রোচ বহু কষ্টে দিতিকে বুঝিয়ে শুনিয়ে বলল সাকোর সাথে যেতে, অথচ দিতি নিজের সিদ্ধান্তই স্থির। অবশেষে বলেও এলো যেতে পারবো, এসেইছি। তারপরে হুড়মুড় করে নিচে নামলো। ঠিক গেটের সামনে সাকোকে ছাতা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। পেছন থেকেই দিতি দেখলো, পেছন থেকেই। অতএব ওখানটায় কেউ দাঁড়িয়ে নেই যেন, এমনভাবে ওই পথটুকু দিয়ে হেঁটে গিয়ে গেট পেরিয়ে দাঁড়ালো রিকশার জন্য। সাক্ষ্য খুব শুকনো চোখেই দেখলো তা। ঠিক তার একটু পাশে দাঁড়িয়ে আছে মেয়েটা। বৃষ্টির ছিটকে এসে সরাসরি পড়ছে শরীরে। খুব দ্রুত জামাটাও ভিজে যাবে বোধহয়। তবুও একইভাবে ওখানে দাঁড়িয়ে অন্যদিকে ফিরে এমনভাবে চেয়ে আছে যেন সে সাক্ষ্যকে দেখেইনি। সাক্ষ্য ছোট শ্বাস ফেলে ছাতাটা দিতির দিকে এগিয়ে ধরেই নিজেও কয়েক পা এগিয়ে দাঁড়ালো। দিতির পাশে দাঁড়াই ছাতাটা ধরতেই দিতি মাথা তুলে চাইল। অতএব নিজের মাথার উপর আচমকা ছাতাখানা দেখতে পেয়ে ছিটকে দূরে সরল। আর একটু দূরে দাঁড়িয়ে ফের একইভাবে অন্যদিকে ফিরে তাকালো। এই পর্যায়ে দিতি শুধু এইটুকু ভিজল না, আর একটুকু ভিজে গেল জামার অংশ। ওড়নাটা বৃষ্টির দাপটে ভিজে গিয়েছে। দিতি তবুও ওভাবে ঠিক দাঁড়ানো, হাত উঁচিয়ে ঘড়িতে একবার সময় দেখলো। অপরদিকে সাক্ষ্য শুধু ভুরু কুঁচকালো। ভাব দেখাচ্ছে এই মেয়ে, অ্যাটিটিউড দেখানোর পণ্ডিত সাক্ষ্যকেই এখন এই মেয়ে অ্যাটিটিউড দেখাচ্ছে। সাক্ষ্য ফের আবারও পায়ে গিয়ে দিতির পাশে দাঁড়ালো। বাম হাতে ফের আবারও মাথার উপর ছাতাটা মেলে ধরে ডান হাতে টেনে ধরলো দিতির কোমর। যেন আগে থেকে জানতো দিতি এখানেও ছিটকে দূরে সরে যাবে, তাই তো আগেই শক্ত করে কোমর চেপে ধরলো। গম্ভীর দীর্ঘ গলায় বলল, এত অ্যাটিটিউড কার সাথে দেখাচ্ছেন? সাহস খুব না? দিতি ভুরু বাঁকিয়ে চাইল। বিদ্যুৎ গতিতে ছিটকে দূরে সরতেও চেয়েও সরা হলো না। এমনভাবে চেপে ধরেছে যে দিতির রাগে চোখ মুখ লাল হয়ে এলো। মুখে তীব্র ক্ষোভ নিয়ে সাক্ষ্যর দিকে তাকিয়ে বলল, কি সমস্যা স্যার? রাস্তাঘাটে এসব অসভ্যতা করছেন কেন? সাক্ষ্য ছাড়লো না, একইভাবে দাঁড়িয়ে থাকলো দিতির কাছাকাছি। উত্তর করলো, অসভ্যতা করার অধিকার আছে বলেই করছি। দিতি উত্তরে চুপ হলো না, মুহূর্তে জানালো, বউ করতে চেয়েছে সাজি আম্মু। আপনি তো চাননি, সুতরাং আপনার অধিকার থাকারও তো কথা নয় স্যার। সাক্ষ্য তাকালো ধীর শান্ত এক চাহনিতে। এটা সত্য, তাদের আকদা হয়েছিল কোনো প্ল্যান ছাড়াই। তার আম্মু হুট করে চেয়েছিল বলেই আচমকা আকদাটা হয়েছিল, একদম হুট করেই। সাক্ষ্য এই নিয়ে মায়ের উপর কিছুটা রেগেও ছিল, কিন্তু তাই বলে বিয়ে করলো সে আর অধিকার থাকবে না? সাক্ষ্য চোখে হেসে চাইল, বলল, আম্মু বউ করতে চেয়েছে, কিন্তু বউ হলেন কার, আমার নাকি আম্মুর? তো কার অধিকার থাকবে? দিতি এবারে আর উত্তর করলো না। দেখা গেল তুমুল বৃষ্টিতে একটা রিকশা অবশেষে এলো। দিতি মুহূর্তে বলল, ছুঁই স্বভাব দেখিয়ে অধিকার ফলাতে আসবেন না। ওকে। দিতি মেনে নিবে না, একদম হাত ভেঙে দিব। সাক্ষ্য বুড়ো বাঁকালো, বাহ, আগদা হওয়া বউ তার হাত ভেঙে দিবে? গর্ব করা উচিত কি? সাক্ষ্য তো হাসি পেল, তবু হাসি চেপে গেল। দিতি তাকে এক প্রকার ধাক্কাধাক্কি করে ফেলে রেখে রিকশায় উঠতেই পরপর সাক্ষ্য উঠল। দিতির পাশে ঠিক শরীর ছুঁই করে বসেই ধীর কণ্ঠে জানালো, আমি অপেক্ষায় থাকলাম আমার ছুঁই স্বভাবের বিনিময়ে হাত ভাঙা উপহার পাওয়ার জন্য। এইটুকু বলে রিকশাওয়ালা মামাকে বলে উঠল,
চালান মামা। রিকশাওয়ালা চালাতেই নিচ্ছিল, অথচ ঠিক তখনই দিতি বলল, আপনি উঠলেন কেন? নামুন, এক্ষুনি নামুন। আমি আপনার সাথে যাব না। রিকশাওয়ালা ফিরে চাইলো মাথা কাত করে। সাক্ষ্য একবার দিতির দিকে চাইলো ওনার দিকে, চোখে হেসে বলল, আপনি চালান মামা। ওরকম একটু একটু ঝরগা তো হয়। দিতি কপাল কুঁচকালো। কি ধূর্ত লোক! কিভাবে নিজেকে কোথাকার কোন রাজপুত্র সে! সাম্য বন্ধুদের সাথে হোস্টেলেই থাকে। তার ধারণা বাড়িতে তাকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। যা গুরুত্ব দেওয়া হয় কথাকেই দেওয়া হয়। বয়সে দুজনের খুব একটা তফাৎ না থাকাতে ছোটকাল থেকে মা বাবা সবসময় দুজনের তুলনায় দেখিয়ে এসেছে আঙুল তুলুক। সে তুলনায় মাপকাঠিতে সাম্য তার মা বাবার চোখে সবসময় ছিল পিছিয়ে, আর কথা ছিল এগিয়ে। কথা সাম্য আর স্বাক্ষর ফুফাতো বোন। ফুফি মারা যাওয়ার পর প্রায় 6 বছর বয়সী ওকে নিয়েছিল তার মা বাবা। সাম্যর তখন 8 বছর বয়স। ঠিক তখন থেকে বাড়িতে তার আদর কমতে শুরু করলো। আর সব আদর গিয়ে জমলো কথার থলিতে। এই নিয়ে মূলত কথাকে সহ্য করতে পারে না সাম্য। দেখলেই গা জ্বলে এমন যেন। আজও জ্বলল। দীর্ঘ 3 দিনের ট্যুর দিয়ে সাম্য যখন বাড়ি ফিরল, সর্বপ্রথমই বাবার হাতে চড় খেলো। তারপরই চেঁচামেচি করে বলে গেল, এত বড় হয়েছ অথচ মা বাবাকে চিন্তায় রাখতে ভালো লাগে তোমার? ফোন অফ রেখেছ কেন? কোন আক্কেলে? বাইরে গিয়েছ ভালো কথা, ফোন অন রাখা যেত না? খোঁজ খবর নেওয়া যেত না? মা বাবার খোঁজ নাও কখনো? শুধু আলতু ফালতু আড্ডাতেই মন দিতে পারো। তোমার বয়সী তো কথা, ও তো এমন করে না। তোমার মতো বেয়াদব তো হয়নি ও। সাম্য ফুঁসল রাগে। বাবার চরখানা খাওয়ার পর থেকে কথার উপর জন্মেছে এক অদৃশ্য রাগ। কেন ওই মেয়ের সাথেই সবসময় তা তুলনা করে বাবা মা? কেন? সাম্যর তো সহ্য হয় না। আর এই সহ্য না হওয়ার মাঝেই কথা এলো কফি নিয়ে। বেশ উৎসাহ নিয়েই বলল, সাম্য, সাজেক গিয়েছিল, কেমন মজা করছিলি? ছবি তুলছিস না? দেখা দেখা তো দেখি। কেমন ছবি তুলেছিস? সাম্য এক টানেই কথার হাত থেকে কফির মগটা ছিনিয়ে নিল। কপাল কুঁচকে রাগে ক্ষোভে বলল, আমি তোর ছোট না কথার বাচ্চা কাঁথা। গুনে গুনে 2 বছরের বড় তুই, কোন সাহসে আমায় তুই তুই করে বলিস? কয়বার বলছি আমায় আপনি করে বলতে? কথা চুপ হয়ে গেল যেন এবারে। যতটা উৎসাহ ছিল সাম্যর রাগ দেখে, ততটাই উদাস হলো। উত্তর স্বরূপ বলল, আমি তো ভাইয়াকেও তুমি করে বলি সাম্য। সাম্যর রাগে মুখে লাল হলো। ছোট বাচ্চাদের মতো রাগ ফুঁসতে ফুঁসতে কথার হাত চেপে বলল, আবার নাম ধরে ডাকছিস? সাহস কত তোর? এতটাই জোরে চেপে ধরলো যেন কথার নরম হাত যেন ভেঙে যাবে। কথার ব্যথা লাগলো। চোখ টলমল হয়ে এলো এক মুহূর্তেই। কিছু না করেও সাম্য সবসময় এমন কেন করে তার সাথে? কি দোষ?